আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে প্রধান উপদেষ্টার নির্দেশ, দোষী পুলিশ সদস্যদের শাস্তির ঘোষণা। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ইসি ভোটে নিষেধাজ্ঞা দিতে পারবে না, 6 মাসের মধ্যে হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। জুলাই ঘোষণার মাধ্যমে 31 ডিসেম্বর থেকে বর্তমান সংবিধান অকার্যকরের দাবি, নতুন করে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজন নেই মন্তব্য। শহীদ পরিবারকে সহায়তায় 7 দিনের মধ্যে হচ্ছে লিগ্যাল এইড সেল, জুলাই গণহত্যার বিচারে সমঝোতা চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল। এবং বিপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী, টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 4 বিভাগীয় কমিশনার এবং 31 জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই হলো আসল সরকার। চকর মালিথা রিপোর্ট। 4 বিভাগীয় কমিশনার এবং 31 জেলার জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময়ে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন এসেছে। আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা, এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। এই ডেলিভারিটাই হলো বিষয়। এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা। অভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যেই উদ্দেশ্য নিয়ে, যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। পুলিশ নিয়েও কথা বলেন তিনি। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। স্থানীয় প্রশাসনকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে নির্বাচন কমিশন ভোটে নিষিদ্ধ করতে পারবে না। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে সিইসি একথা বলেন। তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনূস আলী, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সহ জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা
যেভাবে দেয় সেভাবেই ব্যবস্থা নিব। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থন পুষ্ট জাতীয় নাগরিক কমিটি বলেছে, জুলাই ঘোষণার মাধ্যমে আগামীকাল থেকে বর্তমান সংবিধান অকার্যকর হয়ে যাবে। ফ্যাসিবাদের সব কাঠামো বিলোপ করতে 31শে ডিসেম্বর শহীদ মিনারে 5ই আগস্টের পুনঃ মঞ্চায়ন করবেন তারা। বর্তমান সরকার বিপ্লবী সরকার হওয়ায় নতুন করে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজন নেই বলেও জানান তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ের পর বর্তমান সংবিধানের আলোকে 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে অংশ নেন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধি। সরকার গঠনের 5 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে অভ্যুত্থান দিনের পুনঃমঞ্চায়ন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর পাঠ হবে, ঘোষিত হবে, সেটি কোনো রকমের ষড়যন্ত্রের ফলে আমরা করছি, বরং আমরা বারবার বলছি এই ইশতেহার কিংবা এই ঘোষণাপত্র এটা 5ই আগস্ট জনতা নির্ধারণ করে দিয়েছে। এটা গত 5 মাসে নির্ধারিত হয়নি, এটি নির্ধারিত হয়েছে বাংলাদেশের মানুষের গত 16 বছরের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে যে লড়াই, তখনই এই ঘোষণাপত্র নির্ধারিত হয়ে গেছে। এই মুহূর্তটা তো আমাদের জীবনে আর ফেরত আসবে না, এটাকে ধরে রাখার জন্য একটা ঐতিহাসিক লিখিত ডকুমেন্ট থাকা দরকার, যেটা আমরা দেখেছি যে নানা কারণে করা যায় নাই, অনেকের অসহযোগিতা ছিল, আমি যদি নাম নাও বলি আপনি জানেন অনেকগুলো গ্রুপের। এখন আমরা ফিল করছি যে আমাদের এই অভ্যুত্থান, যেহেতু এটা আমাদের রক্ত এবং প্রাণের জিনিস, এটাকে সেফগার্ড করার জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে। এই জন্যই আমরা এখন 5 মাস পার হলেও ইট ইজ কমপ্লিটলি লেজিটিমেট টু প্রোক্লেম সামথিং। তারা বলছেন, জুলাই ঘোষণার মাধ্যমে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশ গঠন করতে গণপরিষদ সদস্য নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। এই গণঅভ্যুত্থানের পরে সংবিধান থাকার আর কোনো যৌক্তিকতা নেই। এই সংবিধান পুরোপুরি বাতিল করে নতুন করে সংবিধান লেখার ব্যবস্থা করতে হবে। এর বাইরে আমরা অবশ্যই চাইব সংবিধানে যে সংস্কার হোক না হোক কিংবা যেটা করুক, আমরা চাইব পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, কিন্তু অবশ্যই যাতে এই জুলাই গণঅভ্যুত্থানকে একটা স্বীকৃতি দেওয়া হয়। আমাদের রোডম্যাপ ইজ ভেরি ক্লিয়ার। আমরা বলছি যে এই যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিচ্ছে, এটাই হবে গণপরিষদের সামনে যে গণপরিষদ, সেই গণপরিষদের তর্কের ভিত্তি। তো ওই গণপরিষদের ভেতরে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন, এটা হচ্ছে একটা পথ। কিন্তু এটা যদি আপনার কাছে অনেক বেশি লম্বা পথ মনে হয়, কিংবা আপনি যদি কনফিডেন্স না পান, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের একটা ভয় হয়তো আছে যে তারা হয়তো যেতে পারবে না, সেক্ষেত্রে দ্বিতীয় পথ হচ্ছে গণভোট। প্রচলিত সংবিধান মেনে বর্তমান সরকার গঠিত হলেও পুরনো রাজনীতি ও ব্যবস্থা বজায় রাখতে গত 5 মাস নানা ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাইয়ের শহীদ পরিবারের মামলায় সহায়তার জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে 7 দিনের মধ্যে লিগ্যাল এইড সেল গঠন করা হবে। রাজধানীর নগর ভবনের শহীদ পরিবারগুলোকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বিচার নিয়ে সমঝোতা চেষ্টার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদ পরিবার অর্থ সহায়তা নয়, বিচার চায়। আমাদের গতির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ফাউন্ডেশনে যারা রয়েছে তারা কেউ শহীদ পরিবারের সদস্য, কেউ চোখের সামনে লাশ দেখেছে, রক্ত দেখেছে, ওই মিছিলের প্রথম সারিতে ছিল। প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ওম করে, আপনাদের ব্যথাগুলোকে অনুভব করে। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা, তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিশেষ মহলের ইশারায় নতুন দল গঠন করে ক্ষমতায় যেতে চাইলে তাদের আপত্তি আছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যাকারী ও খুনি হাসিনা দোসরদের অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, সংকট উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি আবারও রাজপথে নামতে পারে উল্লেখ করে সমাবেশে যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশে যে পরিবর্তন হয়েছে তা ভোটের জন্যই হয়েছে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশে এখনও বিধিনিষেধ রয়েছে। দর্শক,
নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশে এখনও বিধিনিষেধ রয়েছে। আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সাময়িক পাস দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি। তিনি সচিবালয়ের সামনেই আছেন। বাশার, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের পাস পাওয়ার বিষয়ে আপডেট কোনো তথ্য পেয়েছেন? জি, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটি বলছিলেন যে সাংবাদিকদের যে নিষেধাজ্ঞা ছিল কিছুক্ষণ আগে, এই 2টা থেকে সাংবাদিকদের এখানে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আপনাকে যদি আমরা ভেতর থেকে একটু দেখাই যে ভবনে আগুন লেগেছিল, আমরা ঠিক সেই 7 নম্বর ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং এই 7 নম্বর ভবনের ওই কোণা দিয়ে যদি আপনাকে দেখাই তাহলে ওখানে কিন্তু আমরা এখনও একটু ছাই দেখতে পাচ্ছি এবং এখানে এই পাশের মাথায়ও আমরা ছাই দেখতে মানে পুড়ে যাওয়ার একটু অংশ দেখতে পাচ্ছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে যেমনটি জানতে পেরেছি যে সেখানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে যে একটি কমিটি গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ের কমিটি, সেই কমিটি কিন্তু এখনও বৈঠক করছেন। সেই বৈঠকের পরে তারা প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবেন। এই ভবনে কিভাবে আগুন লাগলো, কেন আগুন লাগলো, সে বিষয়ে প্রাথমিক তথ্য তারা দিবেন। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। এই সাংবাদিকদের যে ঢুকতে দেওয়া হয়নি গতকালকে, আজকে আবার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা খুব ছোট করে একটু কথা বলবো। আমাদের সচিবালয়ে যারা কর্মরত সেই সব সাংবাদিকদের একটি সংগঠন আছে, আপনি জানেন, সাংবাদিকদের সংগঠন। এই সংগঠনের সেক্রেটারির সাথে আমরা একটু দুটো কথা বলবো। কিভাবে এই কাজটা সম্পন্ন করলেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে গত 25 ডিসেম্বর একটি সচিবালয় 7 নম্বর বিল্ডিংয়ে একটি আগুনের ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আসলে সরকার সাময়িক বন্ধ রেখেছিল মিডিয়া সহ প্রাইভেট যাদের কার্ড ছিল এখানে। আমরা তাৎক্ষণিক সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি, যারা সচিবালয়ে প্রফেশনাল সাংবাদিক যেন প্রবেশ করতে পারে। তার আলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় গতকালকে আমাদেরকে অনুমতি দিয়েছেন। আজকে সকাল থেকে এসে আমাদের প্রবেশ করতে পারবে সকল মিডিয়া এবং তথ্য অ্যাডভাইজার মহোদয় সেটা জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে আজকে আমরা 2টাই ঢুকেছি, যদি সকালবেলা ঢোকার কথা ছিল, একটু টেকনিক্যাল কারণে যে কমিটি আছে। সব সাংবাদিকদের ঢোকার বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? আমরা অলরেডি এখানে সচিবালয় যারা বিটে কাজ করেন, বিএসএফ মেম্বার সহ সকল। বাশার, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না। তিনি আরো বলেন, তারা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ রাশেদুন নবী সহ অন্যরা। আমাদের তারা করে সর্বোচ্চ ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবে, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসে। যে দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, বরঞ্চ জাতির সেবকের ভূমিকা অবতীর্ণ হবে। কোটি টাকা চুক্তিতে ভূমিদস্যু চক্র ও বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগ সাজশে দখল করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। জমির মালিককে ভূমিদস্যু আখ্যা দিয়ে নামে বেনামে লিজ দেয়া হয়েছে দখলকৃত জমি। উচ্চ আদালতের ঘোষণা এবং নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে জবরদখলের পায়তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনিকের সঙ্গে নিয়ে আলিম আল রাজি 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা। দেখে বিস্তীর্ণ ভাগার মনে হলেও ব্যক্তি মালিকানাধীন জমি এটা। প্রায় 20 বছর আগে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পাশে 35 বিঘা জায়গা কিনেন নাজমুল ইসলাম। ঘটনাচক্রে তিনি হয়ে গেছেন ভূমিদস্যু। অঘটন ঘটনা আর অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্তে চ্যানেল আই প্রকৃতি সংবাদ টিম। ঘটনার সূত্রপাত 2006 সাল। স্থানীয় বন বিভাগ দাবি করে
নাজমুল ইসলামের জমিতে রয়েছে বনের জায়গা। এরই ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে করা হয় জরিপ ও স্কেচ ম্যাপ। ঘোষণা আসে এই জমি বনের অন্তর্ভুক্ত নয়। হাইকোর্টের রুল অমান্য করে ওনারা ময়লা ফেলতেছে, এদিক দিয়ে দখল করতেছে। তবে বছর না ঘুরতেই 2007 সালে রায়ের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের আদালতে আপিল করে বন বিভাগ। আগের আদেশ বহাল রেখে আপিল খারিজ করে দেন আদালত। আমরা এই আতঙ্কে আছি যে স্যারের এইসব জায়গাটা ওনার বেগুনের চাষ করতেছে উমরগঞ্জের পরিবার, আমার টিনের ঘরগুলি নাই, এদিক দিয়ে বড় বড় টিন ছিল, স্টিলের গেট ছিল, সব উদার করে ফেলছে। তবে আবারও বিপত্তি বাধে 2017 সালে। ভুক্তভোগীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা দাবি করেন খোদ বন বিভাগের বিট কর্মকর্তা। প্রতিকারের আশায় এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেও থামেনি বিড়ম্বনা। নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে ভূমিদস্যু চক্রের যোগসাজশে জমি দখলের পায়তারা করেন বিট কর্মকর্তা আশরাফুল আলম। সাল 2022, আদালতের আদেশের তোয়াক্কা না করে বনের জমি উদ্ধারের নামে নাজমুলের জমিতে অভিযান। মালিককে আখ্যা দেওয়া হয় ভূমিদস্যু হিসেবে। বিট কর্মকর্তার এখতিয়ার বহির্ভূত অভিযানে সেই উদ্ধার করা জমিতে রোপণ করা হয়েছে আকাশমণি সহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন গাছ। সরেজমিন চিত্র বলছে প্রায় 6.5 একর জমি ঘেরাও করে তৈরি করা হয়েছে আলাদা বাগান। নিয়ম না থাকলেও নামে বেনামে দেওয়া হয়েছে লিজ। বনের জমি তো আর সরকার তো আর ধরেন আরেকজনের জমি দখল করার কোনো প্রশ্নই ওঠে না। এই মৌজা এবং দাগ নাম্বার ধরে যদি আমরা এই ইয়েটি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই এটা তদন্ত করে সে বিট অফিসার, রেঞ্জ অফিসার যে হোক না কেন, বন বিভাগ অবশ্যই সর্বোচ্চ অ্যাকশনটি তার বিরুদ্ধে নেবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে ফোন কিংবা কার্যালয় কোথাও পাওয়া যায়নি তার উপস্থিতি। এদিকে বারবার হাইকোর্টের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়া, কেয়ারটেকারদের মারধর কিংবা নিরাপত্তা গেট ভেঙে প্রতিনিয়ত বর্জ্য ফেলার মতো কর্মকাণ্ডে দিশেহারা নাজমুল। নাইলে এত ময়লা কোথায় নিব, আরেকজনের জায়গায় তো আমার ফেলতে দিবে না। তো এইটা যখন করতেছে তখন আশ্বাস করছে কি আপনার একটা বড় মাইক্রোর ভিতরে ওর 2টা না 3টা বন্দুক সহ, ওই যে ওদের যে সিপাহী থাকে ওইটা সহ 4-5টা লোক সহ আইয়া আমার লোকেকে ধইরা হ্যান্ডকাপ পরে গাড়ি তুলে নিয়ে জায়গা। পরের পর্বে আমরা তুলে ধরব বিট কর্মকর্তা ও ভূমিদস্যু চক্রের আদ্যপান্ত। ময়মনসিংহের ভালুকা থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। স্বল্প পুঁজিতে ঘরে বসে নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জে 20 শিক্ষার্থীকে নানা ধরনের খাবার তৈরির প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্টরা বলছে, খাবারের গুণগত মান ধরে রেখে রান্না শেখানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরির এমন আয়োজন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে জাকিয়া আক্তারের রিপোর্ট। রান্না শিখুন, আত্মনির্ভরশীল হন প্রতিপাদ্যে রান্নাকে শিল্প হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে সারা দেশে রান্না প্রশিক্ষণ ও প্রতিযোগিতা করছে কুকিং অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের নবীগঞ্জে টি হোসেন হাউজে 20 শিক্ষার্থীকে সিঙ্গারা ও ডালপুরি তৈরি শেখানো হয়। পুষ্টিমান ধরে রেখে মুখরোচক খাবার তৈরি প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। যেহেতু প্রথমবারই ফার্স্ট আসছি, অনেক আগ্রহ, সামনে আরো ভালো কিছু হবে। আমার চিন্তা ভাবনা ফিউচারে কিছু করার এই ফুড রিলেটেড। এই ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে বলে মনে করেন রন্ধনশিল্পীরা। ওরা খুব ইন্টারেস্ট নিয়ে এগুলা আমাদের কাছে শিখতে চায়, যার জন্য আমরা ঢাকার বাইরেও গিয়েও কাজটা করি। রান্না কি শেখা লাগে? রান্না কি আবার মানুষের কাছে শিখতে হয়? কিন্তু এখন কিন্তু সেটা নেই, এখন কিন্তু একটু প্রাথমিক শিক্ষা লাগে। সারা দেশে এই কার্যক্রম আরও বেশি ছড়িয়ে দিতে সরকারি অনুদান কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা কুকিং অ্যাসোসিয়েশনের। এটা বাংলাদেশে আমরা এর মধ্যে প্রায় 20টা জায়গায় যে করেছি এবং এটার জন্য আমরা খুবই প্রশংসিত। পুঁজি দিয়ে দিলাম যাতে তারা সিঙ্গারা, ডালপুরি তৈরি করে স্কুল কলেজে টিফিনে বিক্রি করে তারা স্বাবলম্বী হবে। 64টা জেলার মধ্যে আমরা অলরেডি 30টা জেলায় আমাদের প্রতিনিধি আছে এবং আমাদের ছোট ছোট অফিস আছে সেখানে। আমার মনে হয় সরকারি কিছু অনুদান পেলে আমরা পুরো বাংলাদেশে সারা বছর এরকম প্রকল্প করতে পারবো। রান্না প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পাশাপাশি দিনভর আনন্দে মেতে থাকেন কুকিং অ্যাসোসিয়েশনের সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে ফিরে জাকিয়া আক্তার, চ্যানেল আই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্রদল। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে প্রতীকী ফাঁসি দেয় সংগঠনটি। শেখ হাসিনাকে শিগগিরই দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানায় বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ সহ কেন্দ্রীয় ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। জেলার সর্বত্র উপসি ও আগাম স্থানীয় জাতের আমন ধান কাটতে ব্যস্ত কৃষক। প্রতি হেক্টরে ফলন হয়েছে 4 টনেরও অধিক। ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবারে প্রকৃতির সংবাদ। আইনের তোয়াক্কা না করে সিলেটে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় ও টিলা। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ঘটছে প্রাণহানির ঘটনাও। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আলোচনায় বক্তারা বলেছেন, সমন্বয়হীনতা, রাজনৈতিক প্রভাব, ব্যক্তি স্বার্থের প্রাধান্য ও প্রলম্বিত আইনি প্রক্রিয়ার কারণে বন্ধ হচ্ছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে প্রধান উপদেষ্টা নির্দেশ। দোষী পুলিশ সদস্যদের শাস্তির ঘোষণা। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ইসি ভোটে নিষেধাজ্ঞা দিতে পারবে না। 6 মাসের মধ্যে হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। জুলাই ঘোষণার মাধ্যমে 31শে ডিসেম্বর থেকে বর্তমান সংবিধান অকার্যকরের দাবি। নতুন করে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজন নেই মন্তব্য। শহীদ পরিবারকে সহায়তায় 7 দিনের মধ্যে হচ্ছে লিগ্যাল এইড সেল। জুলাই গণহত্যার বিচারের সমঝোতা চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল। এবং বিপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।